যে বর্তমান সংবিধানেও আর্টিকেল 36 to 42 মানে অ্যাকসেপ্টিং 41 এগুলো ক্ষেত্রে জরুরি আইন প্রযোজ্য হয় না, জরুরি অবস্থা প্রযোজ্য হয় না। আজকে আমাদের আলোচনার জন্য তিনটা বিষয় উত্থাপন করা হয়েছিল। 1 নম্বর প্রধান বিচারপতি নিয়োগ, 2 নম্বর জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত, আর 3 নম্বর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংক্রান্ত। আমরা মধ্যাহ্ন বিরতির আগেই মোটামুটি দুইটা বিষয়ে প্রায় জাতীয় ঐক্যমত্য পোষণ হয়েছে, সে বিষয় দুইটা আগে বলি। প্রথমে কি আজকে জরুরি অবস্থাটা আলোচনা হয়েছিল? ইতিপূর্বে আমাদের এই দুইটা বিষয়ে কিছুটা অগ্রগতি ছিল, যেহেতু সেই সময় কোনো উপসংহারে আসা যায়নি, সেজন্য আজকে আবার বিষয় দুটি উত্থাপন করা হয়েছে। সেজন্য আলোচনাও খুব বেশি করতে হয়নি। জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের আর্টিকেল 141 ক সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে এবং এটা আগের ঐক্যমত পোষণ হয়েছে। দ্বিতীয়, যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয়, সে ব্যাপারেও ঐক্যমত পোষণ হয়েছে। কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবিধানে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল, কিন্তু ঐক্যমত আসা যায়নি। আজকে যেটা কনক্লুশনে আসা গেছে, তার মধ্যে আর্টিকেল 141 ক তে কি কি বিষয়ে জরুরি অবস্থা ঘোষণা করা যায়, তার মধ্যে যুদ্ধ, বহিরাক্রমণ, এরপরে একটা আভ্যন্তরীণ গোলযোগের কথা বলা আছে। এই আভ্যন্তরীণ গোলযোগ যেহেতু একটা ব্যাপক টার্ম, এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল, সেজন্য এইটা বিলুপ্ত করে তদস্থলে কি সংযুক্ত করা যায় সেই বিষয়টা নিয়ে তখনও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকেও হয়ে একটা সিদ্ধান্ত আসা গেছে যে এই শব্দ দুটোর পরিবর্তে যদি এখানে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ, এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল, হাউজের অনেকেরই প্রস্তাব ছিল। তো এখানে আরো একটা শব্দ ছিল, সেটা আজকে আর আলোচনায় আসেনি, তা হলো কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয়। এটাও অ্যাগেইন এমন একটা বড় টার্ম যে সেটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রিট করা যেত, সেই জন্য আমরা আর ওদিকে যাইনি। তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গোলযোগের শব্দ দুটির জায়গায়, এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে। দ্বিতীয় হলো যে জরুরি অবস্থা ঘোষণার সময় রাষ্ট্রপতির ক্ষমতা, তবে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের বিধান আছে। এই ক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের বিধান না রেখে কমিশনের প্রস্তাব ছিল মন্ত্রিসভার অনুমোদন। তো সেই বিষয়ে আমরা ওই দিনেই একমত পোষণ করেছিলাম। আজকে এই বিষয়ে সর্বসম্মত ঐক্যমত হয়েছে। তবে এখানে একটু এডিশন এসছে অনেকের প্রস্তাবের মধ্যে দিয়ে, যাতে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা যেন অংশগ্রহণ করেন, তাকে আহ্বান জানানো হয়। তো সেটা সংযুক্ত করা হয়েছে। আর জরুরি অবস্থার সময় কি কি বিষয় জরুরি মানে অবস্থার বা জরুরি আইনের বাইরে থাকবে, সেই বিষয়ে ওই দিনেই সেটা একমত আসা গেছিল যে জীবনের অধিকার, রাইট টু লাইফ, এটা যেন প্রোটেক্টেড থাকে জরুরি আইন ঘোষণা হলে। তখন আমার প্রস্তাব ছিল যে আর্টিকেল 47 ক যাদের বিরুদ্ধে অ্যাপ্লাই হয়, অনেকে বলেছে যে আমি যেভাবে মানে সাংবিধানিক কথাগুলো বলি, যে এটা নাকি মানে সাধারণ পর্যায়ে যে একটু ইন্টারপ্রিটেশনের অসুবিধা হয়, সেই জন্য আমি আজকে একটু খোলাসা করে বলি। আর্টিকেল 47 কটা হচ্ছে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ইত্যাদির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, বিচার হয়, তারা মৌলিক মানবিক মানে ফান্ডামেন্টাল রাইটসের কিছু কিছু বিষয় তাদের জন্য অ্যাপ্লিকেবল হয় না।
তার মধ্যে আর্টিকেল 31, 35-এ যা আছে সেটা অ্যাপ্লিকেবল হয় না। এখন সেই আর্টিকেল 31, 35 বলতে গেলে অনেক লম্বা হবে। সেটা অনেকটা আপনার দণ্ডের ক্ষেত্রে আর অনেকটা হচ্ছে বিচার প্রাপ্তির ক্ষেত্রে কিছু বিধান আছে, এগুলো আপনারা দয়া করে দেখে নিন। তো সেগুলো যেহেতু অ্যাপ্লিকেবল হয় না, জরুরি আইন চলাকালীন সময়ে সেই সমস্ত অভিযুক্তরা যদি জরুরি আইনের সুযোগটা নিয়ে, রাইট টু লাইফের সুযোগটা নিয়ে যদি সুযোগটা নিতে না পারে, সেই জন্য আমি উপস্থাপন করেছিলাম যে এটা রেস্ট্রিক্ট করা দরকার, যাদের বিরুদ্ধে 47 ক অ্যাপ্লিকেবল হবে আর কি, মানে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য যারা অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে। তো এখানে রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে, সেটা আমরা সবাই ঐকমত্য পোষণ করেছি। আর একটা বিষয়, ঐকমত্য কমিশনের প্রস্তাবে এসছে যে বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের 35 অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার সমূহ যেন খর্ব করা না হয়। এখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে বর্তমান সংবিধানেও আর্টিকেল 36 to 42 মানে অ্যাকসেপ্টিং 41 এগুলো ক্ষেত্রে জরুরি আইন প্রযোজ্য হয় না, জরুরি অবস্থা প্রযোজ্য হয় না। এখানে 41 হচ্ছে ওই ধর্ম পালনের অধিকার, প্রিচিং এর অধিকার ইত্যাদি, এটা কখনো এই জরুরি আইনের আওতায় আসে না, এটা আর্টিকেল 41। একইভাবে 35ও ওখানে উল্লেখ করা নাই। তা আমার যুক্তি ছিল যে এটা অলরেডি বাইরে আছে, জরুরি আইনের বিধানের বাইরে, সেটা আবার এখানে পুনরুল্লেখের আসলে দরকার ছিল না। তো সেটা হচ্ছে বিভিন্ন আদালতের ট্রাইব্যুনালে মামলা করার অধিকার জনগণের থাকবে এবং নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে পারবে না, এরকম অধিকার আছে। আরেকটা বিষয় ওই দিন আলাপে এসেছিল, সেটা হচ্ছে কারো বিরুদ্ধে লাঞ্ছনামূলক, নির্যাতনমূলক, নিবর্তনমূলক কোনো আচরণ করা যাবে না। ওই বিধানটা আসলে আর্টিকেল 35-এর সাবসেকশন 5-এ উল্লেখ আছে, তারপরেও সেদিন সেটা উল্লেখ করেছিল। তা আমরা সেটা দ্বিমত তখন পোষণ করিনি, এই জন্যে যে জনগণ আসলে জানতে চায় যে তার কি কি অধিকার প্রোটেক্টেড থাকবে জরুরি আইন ঘোষণা হলেও, জরুরি অবস্থা ঘোষণা হলেও। সেই জন্য সেই সময় আমি খুব একটা এটা নিয়ে আপত্তি তুলে নেই, বিকজ এটা অলরেডি প্রোটেক্টেড আছে। তারপরেও 18 করতে চাইলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আজকে যখন পুরো 35 আর্টিকেলে উল্লেখ করলো তখন বললাম যে এটা তো অলরেডি জরুরি অবস্থা ঘোষণা করলে আর্টিকেল 35 ওর ভিতরে পড়েই না। তারপরেও যেহেতু সবাই বিবেচনা করেন যে তারপরেও উল্লেখ থাকতে হবে, থাকুক, সেই হিসাবে রাখা। এই হচ্ছে জরুরি আইন সম্পর্কে আজকের ঐকমত্য। আর প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আপনারা জানেন এর আগেও 1-2 দিন আলোচনা হয়েছে। হাউজে সবাই একমত যে রাষ্ট্রপতির যে সীমাহীন ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এখন আছে আর্টিকেল 95-এ, যে বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যায় যদি তার প্রধান বিচারপতি হওয়ার জন্য যে অন্যান্য যোগ্যতা আছে সেগুলো থাকে। সেখানে হাইকোর্ট ডিভিশন বা আপিলেট ডিভিশন বা অন্য কোনো ক্রাইটেরিয়া ওখানে কোনো কিছু উল্লেখ করা নাই। তো সেই জন্য সেটা আমাদেরই প্রস্তাব ছিল যে রাষ্ট্রপতিকে এখানে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে, যেহেতু তিনি স্বাধীন সাংবিধানিকভাবে, সেই ক্ষেত্রে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি। এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল সর্বজ্যেষ্ঠতম 3 জনের মধ্য থেকে যেন করা হয়।